1990 সাল। তখন আজকের এই সফল নারী উদ্যোক্তা হাসনা হিনা ছিলেন নবম শ্রেণীর ছাত্রী। ঠিক সে সময় পাবনার চাটমোহর উপজেলার ধরুল গ্রামের ফিরোজ কবির মনির সঙ্গে বিয়ে হয়ে যায় হাসনা হিনার। বিয়ের পর হাসনা হিনা ভেবেছিলেন জীবনের সব স্বপ্নই মিথ্যে হয়ে গেল, আর বোধহয় সামনে এগুতে পারবে না, এমন দুশ্চিন্তা প্রায়শই গ্রাস করত তাকে। এসএসসি পাশ করার পর বড় ছেলে তুষারের জন্ম হয়। পরিবারের সহায়তা পেলে একটা থমকে যাওয়া জীবনও যে আবার গতিশীল হতে পারে, তারই দৃষ্টান্ত পাবনার চাটমোহরের একজন নারী উদ্যোক্তা প্রভাষক হাসনা হেনা। আসসালামু আলাইকুম, আমি হাসনা হেনা। আমি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ বর্তমান অবস্থায় এসেছি। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের সবার মধ্যে কিছু স্বপ্ন থাকে, আসলে সেটা সাহস করে শুরু করতে হয়, সাহস থাকতে হয়, শুরু করতে হয়, তারপরে কিন্তু আবার লেগে থাকতে হয়। আমি বিশ্বাস করি সফলতা আসবেই। চাটমোহর পৌর সদরের ৭ নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রোডেস হোম ডেকোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই নারী উদ্যোক্তা। এখানে নিজস্ব কারখানায় কাঠের তৈরি খাট, আলমিরা, সোফা, দরজা, আলনা, ওয়াল ফার্নিচার, কমফোর্টার, সোফার ফোম, কভার, বিছানার চাদর, দরজা, জানালার পর্দা, পাপোশ, ফ্লোর ম্যাট সহ গৃহসজ্জার যাবতীয় জিনিস বিক্রি করেন তিনি। চাটমোহরের মতো ছোট শহরে নারীরা এখনও যখন ঘরমুখী, ঠিক এমন সময় হাসনা হেনার এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনার যে নানান দিক থেকে চড়াই উতরাই করে এই পজিশনে আপনি নিজেকে নিয়ে এসেছেন, তো সেই জায়গা থেকে আজকের যে আপনার অবস্থান একটু যদি বলেন আর কি। আমি তো শুরু করলাম 2020-এ। মানে একেবারে যে হাত পা বেঁধে ফেলে দেওয়ার মতো কিচ্ছু জানি না, এ বিষয়ে আমার কোনো আইডিয়াও নাই, মানে একেবারে জিরো অবস্থা। সেখান থেকে বিসমিল্লাহ বলে শুরু করলাম, যে যা হয় হবে। মানে আমি কখনো চিন্তা করি না যে এখান থেকে আমি বেনিফিটেড হব অনেক, বা টাকা পয়সা হবে, অনেক আর্ন করব, এরকম কোনো চিন্তা না। মানে জাস্ট প্রথম শখের বসে যে আমার নিজস্ব জায়গা, বাড়ি করলাম পেছনে, সামনে পজিশনটা পড়ে আছে, তো কিছু একটা করি, এমনি মানে লেজার টাইমগুলো এখানে স্পেন্ড করা যাবে, এরকম চিন্তা থেকেই করা। তারপর আস্তে 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 কীভাবে যে এই পর্যায়ে আসছি আমি নিজেও জানি না। তো এখন আলহামদুলিল্লাহ আমি তো এখন বসে আছি ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে তো আমার প্রথমে শুরু করছিলাম কাজ, পরে আস্তে আস্তে এক্সটেনশন করে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত করেছি। এখন আমার চিন্তা এই ফার্স্ট ফ্লোর পর্যন্তই বিজনেসটা রাখবো, কিন্তু পরিধিটা আরেকটু বাড়বে। হ্যাঁ, আর সবচেয়ে আমি চিন্তাও করিনি যে এই রানিং 3 বছর, হ্যাঁ, এর মধ্যে মোটামুটি আমি যে এত রিপিট কাস্টমার পাবো বা এরকম হবে আমি চিন্তা করি নাই কখনো, বা আমি লাভজনক ওই চিন্তার দিক থেকে আমি যাইনি। আসলে এই জন্যই বলে অনেকে যারা গুণীজন আছে বলে যে টাকার পিছে ছুটো না, কাজ করো, টাকাই তোমার পিছে ছুটবে। তো মনে হয় ব্যাপারটা আসলেই সত্যি। এখন মনে হয় যে ওইভাবে চিন্তা না করে আমরা যদি ভালো করে কাজ করি, সবাই ইনশাল্লাহ স্বাবলম্বীও হব, পাশাপাশি আমরা মেন্টালিও অনেক ভালো থাকবো। কারণ আমি একটা সময় চাকরি বাকরি করেও কেমন যেন আমার মাথার মধ্যে মনে হতো যে আরও কিছু করা দরকার। মনে হয় মানুষের, একটা মানুষ অনেক কিছু করতে পারে চাইলে। সেই দৃষ্টিকোণ থেকে আমার অনেকটা এখানে আমি স্যাটিসফাইড যে আমি কিছু একটা করতেছি। হাসনা হেনার সাথে কথা বলে জানা যায়, খুব অল্প বয়সে নবম শ্রেণীতে পড়ার সময় যখন বিয়ে হয়ে যায়, তখন সমাজ সংসার সম্পর্কে খুব ভালো বেশি একটা ধারণা ছিল না হাসনা হেনার। ভাগ্যের বিড়ম্বনা, ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তো আরও স্বপ্ন ভেঙে চুরমার। পড়ালেখার খুব ইচ্ছা ছিল, সায়েন্সের স্টুডেন্ট তখন আমি।
আমাদের স্কুলে মাত্র 2টা মেয়ে, আমরা সায়েন্সে পড়তাম, তার মধ্যে আমি ছিলাম। তো ভাবলাম যে এখন মনে হয় সব শেষ হয়েই গেল, যাই হোক। তারপরে আবার একটু একটু ভিতরে ভিতরে নিজেকেই সাহসিত করলাম। কিন্তু সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরেও পড়ালেখা ছাড়েননি তিনি। বিয়ের পর 1992 সালে উপজেলার হরিপুর দুর্গাদাস স্কুল থেকে এসএসসি, 1994 সালে চাটমোহর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, 2000 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক কলেজ থেকে গ্র্যাজুয়েশন, 2009 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাশ করেন। এর মধ্যেই তিনি 2 সন্তানের মা হয়ে যান। এরপর কর্মজীবনে 2003 সালে চাটমোহরের ইনায়েতুল্লাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে যোগদান করেন। 2011 সালে সেন্ট রিটার্স উচ্চ বিদ্যালয়ে একই পদে যোগদান করেন। সবশেষে 2015 সালে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। 2019 সালে এমপিওভুক্ত হওয়ার পর 2020 সালে মহামারী করোনার সময় নিজেদের বাড়ির সামনের অংশে স্বামী সন্তানের সহায়তায় প্রোডেস হোম ডেকোর নামের এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এখন তিনি তার নিচতলা সহ শোরুমের উপরে দোতলায় ফার্নিচারের বাহারি শোরুম করেছেন। তার এই ব্যবসার সততা, ধৈর্য ও নিষ্ঠার সাথে পরিশ্রমই তার এই সফলতা এনে দিয়েছে। সেই বিশ্বাস থেকে খুব ছোটবেলা থেকেই আমি খুব স্বপ্নবিলাসীও ছিলাম। হয়তো বড় করে স্বপ্ন দেখার সুযোগ পাইনি বা সাহস পাইনি, এখানে কিছু কারণ ছিল, পারিপার্শ্বিকতা ছিল। আমি গ্রামের মেয়ে, খুব একদম কষ্টপাড়া গ্রামই বলা চলে, যেখানে তখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট কাঁচা রাস্তা ছিল, পায়ে হেঁটে সেই 2.5-3 কিলোমিটার দূরে আমাকে স্কুলে যেতে হতো। আলাপকালে এই নারী উদ্যোক্তা বলেন, একদিকে লাভ পাচ্ছি, অন্যদিকে অবসর সময় কাটাতে পারছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে। এই ভেবে ভালো লাগে যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে 10 থেকে 15 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এতে এদের পরিবারের মা বাবা, স্ত্রী, সন্তান নিয়ে বেশ ভালোভাবে কেটে যাচ্ছে তাদেরও সংসার। অপরদিকে কাঠ মিস্ত্রিরা বলছেন, এখানে কাজ করতে পেরে আমাদেরও অনেক ভালো লাগে। এখানে একটা কাস্টমার মাল কিনলে কাঠ ভালো দেয়, প্লাস আমরা কাজ করি, এই কাজের পার্টনার গুনিয়ে ভালো, কালার গুনিয়ে দেখছিল তো কাস্টমার পায়, যে যেরকম কালার চায় সেইভাবে আমরা কালার এখানে আমার মানে কাজের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখানে ফুটায়। এই কাজগুলা আমরা এত সুন্দর করে ফুটাই যে কাস্টমারের ভিড়ও অনেক এবং অর্ডার পাতিও ভালো যাচ্ছে, কাঠগুলা অনেক সুন্দর দেয়। আমাদের মহাজন খুব ভালো একটা মানুষ, মনে করেন যে যেরকম ওনার কাছ থেকে অনেক ধরনের সুবিধা এখানকার যত কর্মচারী আছে তারা পায়। তারা যদি অগ্রিম তার কাছে যদি কিছু টাকা পয়সা চায়, কারোর পর বেকার, সব কিছু ওরা মেনটেন করে নিয়ে চলায়। যখন যেটা ভালো লেগেছে আমি আসি, হয়তো অন্য কেউ নেবে, আমি বলছি আপা এটা কি আমাকে দেওয়া যাবে, আমার খুব ভালো লাগছে। এমন সেদিনও একটা আসছি, কি যেন একটা ছোট্ট একটা সিম্পল একটা আলনার মতো, আপা এটা কি অর্ডারই? হ্যাঁ অর্ডারই। আমি কি করলাম, আস্তে করে নামায় নিয়ে ভ্যানে তুলে ফেলছি। আমি কিন্তু একটা টাকাও দিইনি, কারণ এখানে এদের কাজের মান এবং ফিনিশিং যেমন রঙের যে একটা কমিউনিকেশন, সেটা আমার এতটাই ভালো লাগে। শুধু কি তাই, স্বামী, সন্তান, সংসার, শোরুম সামলানোর পাশাপাশি তিনি সমান তালে ভালোবাসেন বৃক্ষ এবং কবিতাকে। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু এই কাজটা আমি একান্ত ভালোবেসে আমি নিজের পবিত্র দায়িত্ব মনে করে করি। এই জন্য আমার কাছে মনে হয় যে এটা আমার বিনোদন।
বিনোদনের একটা সেটাই, পার্ট। এখানে দার্শনিকরাও বলছে যে আপনি মন থেকে যদি কোনো কাজ না করেন, হ্যাঁ, তার টোটালটাই এই বেকার। এইগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে এখন ফিল করি যে ভালোবেসে কোনো কাজ করলে আর কাজের চেয়ে বড় বিনোদন আর কিছু নাই আমার কাছে মনে হয়। আমরা তার অনেক কথাই শুনলাম। আমরা এখন আরেকটি কথা আপনার কাছে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে নতুনরা যদি এরকম সাহসী হয়ে বা শুরু করতে চায়, সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি? হ্যাঁ, কেন নয়, বিশেষ করে অবশ্যই কেউ সাহস করে আর ওই যে একটা কিছু করব এরকম না, মানে খুব আর্লি অ্যাজ পসিবল যে আমি এই কাজটা শুরু করব, এবং খুব আন্তরিকতার সাথে সেটা যদি কেউ লেগে থাকার মানসিকতা থাকে, আমার মনে হয় না কেউ ব্যর্থ হবে, এবং অনেস্টলি সেটা করতে হবে। মানুষকে কাউকে না ঠকিয়ে। হ্যাঁ, একটা তো আমাদের থাকবে যে ব্যবসার কিছু ব্যাপার থাকবে, যে আমার প্রতিষ্ঠান চালাইতে হবে বা কিছু আমার পারিশ্রমিক থাকবে। হ্যাঁ, পাশাপাশি সেটা যেন অন্যকে ঠকানো হচ্ছে বা অন্যর ক্ষতির বা এটা কি বলবো, মানুষকে কষ্ট দেওয়া, আমি ঠকিয়ে আমি লাভবান হব, এটা যেন আমাদের কারোর মধ্যে না থাকে, এবং সেটা সর্বান্তকরণে সেটা করতে হবে। সেটা করলে পরে আপনার কাছে হয়তো সে রিপিট একবার যে হয়তো একটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক কিনলো, তারপরে কিন্তু সে পরবর্তীতে আবার আসতেছে। এখানে আরও কিছু ব্যাপার আছে, মনে করেন আমি নতুনদের উদ্দেশ্যে যারা করতে চায় তাদের উদ্দেশ্যে বলি যে আমরা দেখেন মানুষকে যদি ঠকাই বা শর্টকাট একটা ব্যাপার আছে, অনেকেই শর্টকাটে করতে চায়, আসলে শর্টকাট কোনো ভালো সমাধান না। যে কোনো কাজ শর্টকাটে যদি আপনি করেন ফাঁকি দিয়ে, সেটা কখনোই ভালো হবে না। আর আরেকটা, একজন কাস্টমার যখন আপনি একটা পণ্য তার হাতে তুলে দিবেন, সে যাওয়ার পর হয়তো তার যদি ওই মুহূর্তে কোনোভাবে মনেও হয় যে দামটা মনে হয় একটু বেশি নিল ম্যাডাম, কিন্তু কিছুদিন পর ও দেখবে পাশাপাশি ওর আরও কিছু ফার্নিচার আছে বা অন্য কিছু আছে পণ্য, তখন দেখবে যে এটার লংজিভিটি বা এটার কালার বা বার্নিশ বা সব কিছুতে মিলবে না। আমার কথা, আমার ঘরের কোনো পণ্য যদি কারো ঘরে যায়, যে কেউ দেখলে যেন বলে যে এটা কোথা থেকে বানাইছেন, বা এটার চেয়ে এটার দাম কেন বেশি, তারাই বলবে যে এই কারণে এটার দাম বেশি হবে। কাজে আমি দেখলাম বেশ নান্দনিক এবং খুব আমি চেষ্টা করছি যে আমার রুচি, আর এখন প্রযুক্তির যুগ, আমরা চাইলে সেখান থেকেও কিছু হেল্প নিতে পারি প্রযুক্তির থেকে। কোথায় যত আপডেটেড আমরা হচ্ছি সব বিষয়ে, আমাদের ওইভাবে সব কিছু রুচি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বরং প্রযুক্তির সাথে আমরা অ্যাডজাস্ট করতেই পারতেছি না, এত দ্রুত পরিবর্তন হচ্ছে। তো আমাদের সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদেরও কিছুটা চেঞ্জ আনতে হবে, সময়ের সাথে বা মানুষের চাহিদার সাথে চেঞ্জ এনে। আর আমি যদি একটা ঘরও ঝাড়ু দিই, আমার কথা সেটা যেন খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমি করি, তাহলে মনে হয় সেটা ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। তো আপনি তো এটার বাইরে আমরা জানি যে আপনি বৃক্ষ প্রেমিকও বটে। আপনার অনেক আপনার সংগ্রহে অনেক বৃক্ষ আছে, সেগুলো আপনি লালন পালন করেন। এবং আবার শিল্প সংস্কৃতির কথা বললে আপনি বেশ কবিতাও আবৃত্তি বলি বা কবিতা চর্চা করা, সেটা নিভৃত হলে পরেও আপনি করেন আর কি। টুকটাক নিজের ভালো থাকার জন্য। আপনার মুখ থেকে 2-4 লাইন কবিতা আমরা শুনতে পারি? জানি না মনে আছে কি না, আমি একটু চেষ্টা করি। মহাদেব সাহার একটা কবিতা, খুব প্রেমের, একটা গভীর প্রেমের কবিতা। 1 কোটি বছর তোমাকে দেখি না, 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এ নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজারবার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটিবার দেখতে পাবো, এ ভরসাটুকু পেলে অনায়াসে ডিঙা বয়ে কারার প্রাচীর, ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পার হব, কাঁটা তার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায়, শুধু একবার দেখা পাবো, এ আশ্বাসটুকু পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে,
সেই কবে কোনো বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ মাসুম ভাই। চাটমোহর টিভি, সত্যর পথে যাত্রা।